শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাইয়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। 2021 সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে মোট সরকারি চাকরিজীবীর সংখ্যা 15,55,000। এখনকার হিসেবে এই সংখ্যা 18 লাখের কাছাকাছি। এই সংখ্যা দেশের মোট চাকরিজীবীর 26%। এই 18 লাখ সরকারি কর্মচারীর ওপর নির্ভরশীল প্রায় 70 লাখ মানুষ। দেশের সব পেশার মানুষের তুলনায় এই সংখ্যা কম হলেও মাঠ পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের বিভিন্ন দপ্তরে কর্মরত বিভিন্ন গ্রেডের সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা এবং জীবনযাপনে নির্ভর ও চিন্তামুক্ত থাকার ব্যাপারটির প্রভাব পড়ে সুচারুভাবে রাষ্ট্রের দায়িত্ব পালনের ক্ষেত্রে। বলা হয় জীবনযাপনে স্বস্তি না থাকলে তার নেতিবাচক প্রভাব পড়ে কাজে, জনগণের সেবা প্রদানে। সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে নানা রকম মতামত আছে। কারো কারো মতে সরকারি কর্মচারী, বিশেষ করে উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের যে বেতন ও সুবিধা দেওয়া হয় তা আমাদের মতো দেশের জন্য যথেষ্ট। তবে অধস্তন বা নিম্ন পর্যায়ের কর্মচারীরা যে বেতন ও সুবিধা পান তা দিয়ে বর্তমান বাজারে বেঁচে থাকা কঠিন বিবেচনা করেন অনেক মানুষ। সরকারি চাকরিতে উচ্চ পর্যায় আর নিম্ন পর্যায়ের বেতন নির্ধারণে বৈষম্যের অভিযোগ আছে দীর্ঘকাল ধরে। নিম্ন পদের কর্মচারীদের অভিযোগ, কোনো সরকারই এই বৈষম্য দূর করতে উদ্যোগী হয় নাই। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় সরকারি চাকরিতে বেতন বৈষম্য। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে তিনজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান, আমাদের সঙ্গে রয়েছেন আহমেদ আলী চৌধুরী, তিনি একজন কৃষিবিদ এবং সাবেক পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের সঙ্গে রয়েছেন জনাব মমতাজ জাহান, সিনিয়র শিক্ষক, BSFM সরকারি মাধ্যমিক বিদ্যালয়। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। বেতন বৈষম্য নিয়ে যেহেতু কথা হবে, তার আগে আমরা একটি বেতন স্কেলটা দেখে আসি। প্রিয় দর্শক, প্রজাতন্ত্রের কর্মচারীদের 20টি পৃথক গ্রেডে ভাগ করে 2015 সালের বেতন স্কেলে বিভিন্ন গ্রেডভুক্ত কর্মচারীদের বেতন নির্ধারণ করা হয়েছে। চলুন আমরা দেখে আসি বিভিন্ন গ্রেডের প্রারম্ভিক বেতন ও সর্বোচ্চ বেতনের পরিমাণ। জনাব সোহরাব হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার কি মনে হয় আসলে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির উপর কাজের মান, কর্ম উদ্যোগ বা সেবার মান কতটা সম্পর্কিত? না, এটা শুধু সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কেন হবে, এটা সবার ক্ষেত্রেই। আপনি টেলিভিশনের কথা বলুন, পত্রিকার কথা বলুন, বেসরকারি শিল্প কারখানার কথা বলুন, সব জায়গায় কাজের মানের সঙ্গে তার বেতন ভাতার সুযোগ সুবিধার বিষয়টি আছে। এখন আপনি যদি গাড়িতে চড়ে অফিসে আসতে পারেন, গাড়ির সেই সুবিধা অফিস দেয়, তাহলে আপনার আসা যাওয়া যতটা স্বস্তিদায়ক হবে, নিজের পরিবহন কী বলে ভাড়া করে আসার ক্ষেত্রে নানা রকম ঝক্কি ঝামেলা, সুতরাং এটি তো আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকার কিভাবে ভাবছে। সরকারকে তো শুধু সরকারি কর্মচারীদের নিয়ে ভাবলে হবে না, সরকারকে ভাবতে হবে দেশের 17 কোটি মানুষকে নিয়ে। সেখানে একটা সামঞ্জস্য থাকতে হবে, একটা সমতা, পুরোপুরি সমতা না থাকলেও সমতার কাছাকাছি থাকতে হবে। এই বৈষম্য আমাদের বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থান হয়ে গেল, কিন্তু আমরা সব ক্ষেত্রেই তো বৈষম্য দেখছি। বেতন কাঠামোয় বৈষম্য, চাকরির নিশ্চয়তার ক্ষেত্রে তো অনেকের চাকরির নিশ্চয়তা নেই। আবার যারা কোনো চাকরিতে ধরাবাঁধা চাকরিতে নেই, তাদের জীবনযাপন, তাদের নিশ্চয়তা কতটুকু? আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় এটা খুবই কানেক্টেড, যে সেবার মান বাড়বে যদি বেতন বেশি পায় বা সুবিধা বেশি পায়। তবে আমরা যদি একটুখানি রেজাল্টের দিকে দেখি, 2015 সালে তো আসলে বেতন স্কেলে প্রায় দ্বিগুণ করা হয়েছে সরকারি কর্মচারীদের বেতন, কিন্তু তারপরে তো আসলে দুর্নীতি কমেনি, ঘুষ কমেনি, কিংবা অনিয়ম কমেনি। সেই জায়গাটা কি বলবেন আসলে? কমেনি না, বরং বেড়েছে অনেক গুণ। এবং এটা একটা বলা হয় যে বেতন বৃদ্ধির হারের সঙ্গে ঘুষ বা উৎকোচের হার বৃদ্ধির কথা হয়েছে, কিন্তু সব ক্ষেত্রে না, আবার সব বিভাগেও কিন্তু দুর্নীতি হওয়ার সুযোগ কম। যেসব ক্ষেত্রে জনসম্পৃক্ততা বেশি, আপনার জনগণ সেবা নিতে যেসব প্রতিষ্ঠানে যায়, সেটা ওয়াসা বলেন, রাজুক বলেন বা সিটি কর্পোরেশন বলুন, সেখানে এখন উৎকর্ষটা কে? উৎকর্ষটা হচ্ছে দুদিক থেকেই, কিন্তু অন্যায় যে করে আর অন্যায় যে সহে,
ঘৃণা যেন ঘৃণা তব সমভাবে চিহ্নিত দাহে। হয়ে। তো সুতরাং এক হচ্ছে যে সেবা পাওয়ার জন্য অর্থাৎ বাড়তি সুবিধার জন্য, অথবা অন্যের আগে আমি সেবাটা পাওয়ার জন্য আমি সুবিধা দেই, অথবা সে সুবিধাটা না দিলে, এই অনৈতিক সুবিধা না দিলে সেবাটা পাবো না, সেবা থেকে বঞ্চিত হব, এই ভয় থেকে। বেশিরভাগ ক্ষেত্রেই ভয় থেকে, আবার অনেক ক্ষেত্রে হচ্ছে বাড়তি সুবিধা নেয়ার জন্যে। একটা কথা বলা হয় যে বাংলাদেশের ব্যবসায়ীদের এরকম মনোভাব আছে যে 100 টাকার যেমন কর যেখানে, সেখানে তিনি 90 টাকা পর্যন্ত ঘুষ দেবেন 100 টাকার কর ফাঁকি দেওয়ার জন্য। তিনি ভাবেন যে 10 টাকা তার লাভ হলো, কিন্তু তিনি যে রাষ্ট্রের এবং জনগণের যে ক্ষতি করলেন সেটা বিরাট। সুশাসন এবং সচেতনতা এখানে ভীষণভাবে জড়িত। বিষয় হচ্ছে পুরো বিষয়টি একটি, এবং শুধু সরকারি কর্মচারীরা সৎ থাকবেন, আর শুধু সংবাদপত্রের সাংবাদিকরা সৎ থাকবেন, আর দেশের অন্য সব বিভাগে দুর্নীতির মৎসব চলবে, এটা তো হতে পারে না। তবে একটা সুশাসন হচ্ছে এর অংশ, সেটি বেতন, এবং এক্ষেত্রে ন্যায্যতা প্রয়োজন সব ক্ষেত্রেই, যে বেতন কাঠামোর ক্ষেত্রে ন্যায্যতা প্রয়োজন, কাজের ক্ষেত্রে ন্যায্যতা প্রয়োজন। একজনের, আমাদের এখানে যেটি উল্টো, জাপান বা অন্যান্য উন্নত দেশ হচ্ছে সেই জায়গাগুলো নিয়ে আবার আপনার কাছে আমরা ফিরবো। যার যত পদ বেশি তার কাজ বেশি। আমাদের এখানে যার যত পদ নিচু কম তার কাজ বেশি, আর যার যত পদ বড় তার কাজ কম। আমাদের সঙ্গে একজন শিক্ষক রয়েছেন, তার কাছে একটুখানি জানতে চাই। আমি যদি শাহবাগের কথা বলি, প্রেস ক্লাবের কথা বলি, প্রায়ই দেখি সামনে শিক্ষকরা নানা ব্যানারে অনশন করছেন, আন্দোলন করছেন তাদের এমপিও ভুক্তির জন্য, বেতন বাড়ানোর জন্য, নানা ধরনের ব্যাপার। কিন্তু তারপরে গিয়ে তারা রেজাল্টটা পান কিনা সেই খবরটি হয়তো আমরা অনেকেই জানি না। আমাকে একটু বলবেন যে শিক্ষকতা পেশায় আসলে একেবারে প্রাথমিক লেভেল থেকে যদি আমরা বিশ্ববিদ্যালয় লেভেলে ধরি, সুযোগ সুবিধা বা বেতন স্কেলের সাথে তাদের কাজের সামঞ্জস্য কতটুকু, আসলে কি মনে করেন আপনি? আসলে আপনি ঠিকই বলেছেন, দেখা যায় যেটা প্রেস ক্লাবের সামনে এটা আন্দোলনরত, এটা বাস্তব অবস্থা। শিক্ষকতা পেশাটা একটি পবিত্র পেশা, একটি দায়িত্বশীল পেশা, এবং এটি অন্যান্য পেশার সাথে মিলিয়ে ফেললে হবে না। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এটা আমরা যারা শিক্ষক তারা কিন্তু যেই প্রফেশনে কাজ করছি সেটা বলতে গেলে সার্বক্ষণিকই আমাদের ব্যস্ত থাকতে হয়। আমরা পরিবারকেও কম সময় দিতে পারি, আর আমাদেরকে শুধু অফিসেই 9টা-5টা চাকরি করেই যে আমরা ক্ষান্ত হচ্ছি তা নয়, আমরা বাসায় গিয়েও একজন শিক্ষককে তার দৈনন্দিন কাজের সাথে ওই শিক্ষকতা পেশার কাজটিও করতে হয়। যেমন তাকে প্রশ্ন করা, তাকে খাতা দেখা, তারপরে তার যেই পরবর্তী দিনের যে প্রিপারেশন ওটাও তাকে নিতে হয়। সুতরাং সে সার্বক্ষণিকই ব্যস্ত থাকছে তার পেশায়, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে তার যেই আর্থিক ব্যাপারটা আছে, যে সচ্ছলতা, সেটা কিন্তু তার নেই। বিশেষ করে প্রাথমিক পর্যায়ের যে শিক্ষকরা আছেন, সেকেন্ডারি লেভেলের যে শিক্ষকরা আছেন, তারা যেই কষ্টটা করেন শিক্ষার্থীদের পিছনে। তাছাড়াও আমরা এই 2023 সালে যে নতুন কারিকুলাম ছিল, ওটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে গিয়ে শিক্ষকদের যেই ভ্যাকেশনাল ডিপার্টমেন্ট বলে বলা হয়, সেটি থেকেও কিন্তু শিক্ষকরা বঞ্চিত হয়েছিল। যেমন আমি যদি বলি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন আসলে 18,000 টাকার একটু বেশি থেকে শুরু হয়, এই সময় এটা চলার জন্য কতটা উপযোগী? কিংবা এমপিওভুক্ত কর্মচারীদের বাড়ি ভাড়া 1,000 টাকা দেওয়া হয়, যে বাংলাদেশে কোথায় আসলে বাড়ি ভাড়া এখন 1,000, সেটা একটা ভাবার বিষয় হতে পারে। তবে আপনি কি মনে করেন ম্যাডাম যে এই যে শিক্ষা বাণিজ্য একটা শব্দ আমাদের মাঝে প্রচলিত হয়েছে, কোচিং সেন্টারগুলো বলেন, প্রাইভেট বাণিজ্য বলেন, এই ব্যাপারগুলো কি শিক্ষকদের এই কম বেতন বা সুযোগ সুবিধার কারণেই বেড়ে চলেছে? আপনার কি মনে হয়? আচ্ছা, আমি এই ক্ষেত্রে আমি বলতে পারি যে কিছু সংখ্যক শিক্ষক আছেন, এটা কিন্তু সমাজের সকল শিক্ষকের চিত্র নয়। কিছু সংখ্যক শিক্ষক আছেন যারা এই কোচিং বাণিজ্যের সাথে জড়িত, কিন্তু বাকিদের ক্ষেত্রেও তো আমাদের ভাবতে হবে, যারা এই সমস্ত কাজে জড়িত নয় তারা কি করছেন, তাদের পরিবার কিভাবে চলছে। বর্তমানে এই দুর্মূল্যের বাজারে পরিবার নিয়ে টিকে থাকা অনেক
কঠিন হয়ে দাঁড়িয়েছে। সুতরাং তাদের জন্য আমাদের ভেবে নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন তারা এই বাকি শিক্ষকদের ক্ষেত্রে কি করবেন ওনারা ভেবে দেখবেন। আর পৃথিবীর অন্যান্য দেশে শিক্ষকদের বেতন ভাতা, তারপরে হচ্ছে এই যে ডাক্তারদের বেতন ভাতা এবং পুলিশদের ভাতা, এগুলো কিন্তু স্পেশালি আলাদা। এখন আমরা এইটুকু দাবি করতেই পারি, যেহেতু আমাকে একটু বলার সুযোগ দেওয়া হচ্ছে, আমি দাবি করতেই পারি যে শিক্ষকদের ব্যাপারটা আবার একটু ভাববেন। আর যারা এরকম কোচিং বাণিজ্যের সাথে জড়িত আছেন তাদের দেখভাল করার দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আসলে তারা এটা চালিয়ে যাচ্ছেন কিভাবে, এবং এটা তারা প্রকৃত শিক্ষা ক্লাসরুমে না দিয়ে কিভাবে তারা পৃথকভাবে এই এই কোচিং বাজন চালাচ্ছেন, এটা তো সরকারেরও দায়িত্ব আছে। আহমেদ আলী চৌধুরী, আপনার কাছে এই বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো, পৃথিবীর আরও অন্য কোথাও এরকম আছে কিনা? যেমন 2009 সালের যে বেতন স্কেল, সেখানে সরকারি কর্মচারীদের সর্বোচ্চ বেতন 40,000 টাকা এবং সর্বনিম্ন হচ্ছে 4,100 টাকা। আর গ্রেড 20ভুক্ত একজন কর্মচারী 10 গুণ বেশি বেতন পেতেন গ্রেড 1-এ যারা আছেন। এবং 2015 সালে এই বেতন স্কেলের পার্থক্যটাকে এমনই রাখা হয়েছে। বিশ্বের অন্যান্য জায়গাতেও কি এরকম পার্থক্য আছে গ্রেড অনুযায়ী, নাকি আমাদের দেশে শুধু এরকম পার্থক্য বেশি? ধন্যবাদ। এই আমাদের দেশে 20টা স্কেল, 20টা ধাপে 2015 সালের যে পে স্কেলে, এটা আমাদের পার্শ্ববর্তী ভারতে 18টা ধাপ, আমাদের পার্শ্ববর্তী পাকিস্তানে 22টা ধাপ, এবং বেতনের যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ যে পার্থক্য এটা প্রায় কাছাকাছি অন্যান্য অনেক দেশের সাথেই। যেমন আপনি ভারতের সর্বনিম্ন বেতন হইল 18,000 টাকা আর সর্বোচ্চ বেতন 2.5 লক্ষ টাকা। ওকে। বাংলাদেশে কিন্তু 78,000 টাকা, ভারতে এটা 2,50,000 টাকা, পাকিস্তানও 1 লাখের উপরে। কিন্তু আমাদের এখানে যে একটা পার্থক্য বা বৈষম্য সৌরভ ভাই যেটা বললো, সেটা হলো যে আপনার এই 1 থেকে 10 যে 20টা ধাপের মধ্যে সর্বনিম্নের যে 20 ধাপ, সেই সর্বনিম্নের যে ধাপগুলাতে আপনার যে 10 ধাপ পর্যন্ত আপনি সেখানে আপনার মানে বেতন বৃদ্ধি, যেটা প্রতি বছর একটা বার্ষিক ইনক্রিমেন্ট বলে, বেতন বৃদ্ধি বলে, সেটা মাত্র 4%। আর আপনার 11 থেকে মানে উপরে যেটা 1 নম্বর গ্রেডের, ওখানে এটা বেতন বৃদ্ধি হইল 20%, 20%। তাইলে এখানে একটা বড় বৈষম্য, যেটা পার্শ্ববর্তী দেশগুলোতে সর্বোচ্চ এবং সর্বনিম্নের মধ্যে মানে একই আমাদের মতো কাছাকাছি, কিন্তু বেতন ইনক্রিমেন্ট যেটা প্রতি বছর যে বার্ষিক বেতন যেটা বাড়ে, সেটা কর্মচারীদের বেলায় দেখা যায় যে মাত্র 4%। আর এটা ভারত এবং পাকিস্তান, এটা তো সমানও হতে পারতো, যেহেতু স্কেলটা তারা নিচেই আছে। আপনি ঠিকই বলেছেন, এটা সমানই হওয়া উচিত, যেটা ভারতে আছে, পাকিস্তানে আছে, কেনিয়াতে আছে। আপনি যেটা বলতেছেন যে আমাদের দেশের সাথে অন্যান্য দেশের তুলনামূলক, সেটা সমানই হওয়া উচিত। বরং নিচের দিকে যারা ছোট কর্মচারী তাদের বেশিও হতে পারে। এক্স্যাক্টলি। বেতন কম বেশি হওয়ার সাথে কর্মোদ্যম বা কর্মনিষ্ঠার সম্পর্ক নিয়ে আপনি আসলে কি বলবেন? অবশ্যই আপনার কম বেশি, কারণ একই দোকানের চাল সেও খাচ্ছে, সচিব সাহেবও খাচ্ছে, ছোট কর্মচারী তারও বাজার করতে হচ্ছে। সেক্ষেত্রে তো তার বেতন বৃদ্ধি বছরে মাত্র 4%, এটাকে তার তো কর্ম উদ্যোগ, তার সেবার মান, সার্বিকভাবেই সে ভাববে যে কোনো রকম অফিসটা শেষ করে হয়তো আরেকটা কাজ করে আমি একটু টাকা ইনকাম করি, না হলে তো বাচ্চাকে খাওয়াতে পারবো না, এরকম মেন্টালিটিও নিশ্চয়ই থাকতে পারে। আরেকটা জিনিস হলো যে সৌরভ ভাই যেটা বললো, ওনার সাথে আমি একমত, যে আপনি 2015 সালের দেখেন যে বেতন পে স্কেল দেওয়া হয়, তারপরে কিন্তু আজকে 2025, গত 10 বছরে কিন্তু কোনো বেতন বৃদ্ধির জন্য কোনো পে স্কেল দেওয়া হয়নি। তাহলে এখন আপনি যেটা 2015-তে করলো যে 100% বৃদ্ধি করা হইলো, এটা সরকারের একটা সুদূর প্রসারী চিন্তা ছিল। এটা পজিটিভলি যদি দেখেন, সেক্ষেত্রে কি যে সেবার মান বাড়বে, কাজের দক্ষতা বাড়বে, আপনার দুর্নীতি ঘুষ কমবে। এখন দুর্নীতি এটা কিন্তু আপনার ঢালাওভাবে বলা যাবে না, এটা কতগুলো বিশেষ গোষ্ঠী, বিশেষ ডিপার্টমেন্ট এবং তারা রাজনৈতিক ছত্রছায়ায় কিন্তু এই কাজগুলো করছে। সেটা মানে চাকরির একদম সর্বোচ্চ পদ থেকে একদম পিয়ন পর্যন্ত। আমরা জানি যে বিগত সরকারের প্রধানমন্ত্রীর মানে পিয়ন অথবা ড্রাইভারের নাকি 400 কোটি টাকা তার আছে, এবং প্রধানমন্ত্রী নিজেও সেটা অ্যাকনোলেজ করছে যে আমার ড্রাইভারের 400 কোটি টাকা আছে।
জনাব সোহরাব হাসান, একটু বেসরকারি জায়গাটাতে কথা বলতে হয়, কারণ আমাদের দেশে তো একটা বড় কর্মসংস্থান হয় বেসরকারি উদ্যোগে। আমি আপনি দুজনেই বেসরকারি জায়গাতেই চাকরি করি। সরকারি পে স্কেল নিয়ে যখন আমরা কথা বলি, বেসরকারি তো নিশ্চয়ই এরকম কোনো পে স্কেলও নেই আসলে। অনেক প্রতিষ্ঠানে আছেন যে তাদের ইচ্ছে মতো বেতন দিয়ে আসলে তারা কর্মকর্তা রাখেন, এবং অনেক ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলো শ্রম শোষণের জায়গা হয়ে যায়। আমি যদি সাংবাদিকদের বেতন ভাতা ঠিক করা নিয়ে একটা কথা হচ্ছিল, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলছিলেন, সেটা এখন পর্যন্ত নেই, সেটাও নিশ্চয়ই একটা অবাক করার ব্যাপার। এই জায়গাটা একটু বলবেন যে বেসরকারি জায়গায় যে বেতনের বৈষম্য, সেটা তো একেবারে স্বেচ্ছাচারিতার লেভেলে পৌঁছে গেছে। বেসরকারি যে কর্মী বাহিনী, তার মধ্যে সাংবাদিক বা সংবাদপত্রের মালিক, সংবাদপত্রের শ্রমিক কর্মী সংখ্যা কিন্তু খুবই কম। অনিশ্চয়তা হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে কর্মীদের একটা বড় শঙ্কার কারণ। নিয়মিত বেতন ভাতা না হওয়া, যেটা প্রধান উপদেষ্টার প্রেস সচিবও বলেছেন, এবং ওই আলোচনায় প্রেস সংক্রান্ত সংস্কার কমিশনের আলোচনায় এটাও উঠে এসেছে। যে বিষয় হচ্ছে যে মালিক শ্রমিকের তো একটা চুক্তি থাকে, অনেক প্রতিষ্ঠানে সেই চুক্তিপত্রও নেই যে আপনি সেই চুক্তির বলেই তো দাবি করা যাবে, আদায় মানে অধিকারের কথা বলা যাবে। এখন দেখুন, আমাদের এখানে অনানুষ্ঠানিক খাত, বিশাল অনানুষ্ঠানিক খাত, বলা হয় যে প্রায় 70-75% অনানুষ্ঠানিক খাতে, যাদের পরিবহন খাত দেখেন বিশাল, লাখ লাখ কর্মী। শুধু যদি সাংবাদিকদের মধ্যে সংবাদপত্রে যারা চাকরি করেন তাদের একটা ওয়েজ বোর্ড আছে, কিন্তু টেলিভিশন, ইলেকট্রনিক মিডিয়া যারা চাকরি করেন তাদের মধ্যে কোনো ন্যূনতম বেতনের বিষয়টি নেই। আবার এই যে সংবাদপত্রে আছে কয়টি পত্রিকা সেটা দিতে পারে, এবং যে প্রশ্নটি এসেছে, তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের একটা ন্যূনতম মজুরি কাঠামো 5-6 বছর পর পর এটি হয়। অন্য খাতে সেটা হয় না। আপনি দেখুন, একজন বাস কর্মচারী বা এই যে বাস শ্রমিকদের বিরুদ্ধে বা বাস চালকদের বিরুদ্ধে আমরা অনেক কথা বলি, দুর্ঘটনা করে ইত্যাদি, দুর্ঘটনা ঘটায়। জানেন যে একজন বাস চালককে 18 ঘন্টা পর্যন্ত এক নাগারে কাজ করতে হয়েছে, এবং পরে দুর্ঘটনা অনিবার্য হয়ে যায়। তাই এই ধরনের একটা সহনীয়, একটা মানবিক সমাজ যদি করতে চায়, কর্মপরিবেশ, না হলে তো এরকম হবে যে এই যে শিক্ষকের যে প্রশ্ন আসলো, যে শিক্ষকরা কোচিং করেন, তার যে চলার জন্য যে অর্থ প্রয়োজন সেটা তিনি বেতন থেকে পান না, সরকারও দেন না, বা যদি বেসরকারি হয় বেসরকারি কর্তৃপক্ষও দেন না। সুতরাং তাকে বাড়তি কিছু করতে হয়, আবার সবার সেই সুযোগটাও নেই, যেটি আপা বললেন। সবটা মিলে আমরা পুরো সমাজটাকে, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, তো আমরা সফল হলাম। এক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকার, এই যে কমিশনগুলো গঠিত হয়েছে, বা পরবর্তীকালে আরও যারা আসবেন, তারা এই বৈষম্যের বিষয়টা যদি জোর দেন। আপনি দেখুন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার একটা ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু এ ব্যাপারে কারো আপত্তি নেই যে তাদের দেয়া হবে না। তখনই সমস্যা হবে যে এর বাইরে যে বেসরকারি বিশাল খাত, বিশাল জনগোষ্ঠী, অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারী এখন বোধহয় 14 লাখের মতো। আমরা ধরে নিলাম যে 70 লাখ মানুষ তাদের উপর নির্ভরশীল, কিন্তু বাকি 16 কোটি কী হবে? এই প্রশ্নটা হচ্ছে যে বেসরকারি খাতে তাদের মহার্ঘ ভাতা কীভাবে নিশ্চিত করা হবে? কারণ এই মহার্ঘ ভাতা, সরকারি কর্মকর্তাদের মহার্ঘ ভাতা দিলে কিন্তু বাজারে একটা প্রভাব পড়বে, মূল্যস্ফীতি বাড়বে, এবং একই পণ্য সরকারি কর্মকর্তাও কিনবেন, বেসরকারি প্রতিষ্ঠানে তারাও নাগরিক। আবার একটি বিশাল জনগোষ্ঠী আছে তো কোনো কাজই নেই, চাকরিহীন। বাংলাদেশে শিক্ষিত, বিশেষ করে শিক্ষিত যুবকদের মধ্যে একটা বিশাল অংশ যে তারা চাকরির অপেক্ষমান। এখন আইএলও একটা অদ্ভুত আইন করেছে যে সপ্তাহে 1 ঘন্টা কাজ করলে তাকে সকার বলা হয়, মানে সে বেকার না। তাহলে এটি 1 ঘন্টা কাজ করে কেউ চলতে পারে? বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা, এখানে 40 ঘন্টা কাজ করেও তো সংসার চালানো যায় না। সেক্ষেত্রে 1 ঘন্টা কাজ, এটা তো মানে পরিহাস। একটা হচ্ছে বেসরকারি খাতে যারা মালিক, তাদের বিষয়টি বুঝতে হবে, কারণ এখানেও কিন্তু ওই প্রশ্ন যে যোগ্যতা দক্ষতা বাড়ানোর চেয়ে মালিককে বুঝতে হবে যে তার কর্মীদের কিভাবে স্বস্তি সন্তুষ্টি
নিশ্চিত করা যাবে। কারণ ভালো পরিবেশ, ভালো বেতন না হলে তিনি ভালো কাজ করবেন না বা নিজের উন্নতি করার চেষ্টা করবেন না। আর সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে একটা কী বলে ধারণা আছে যে একবার সরকারি চাকরি পেয়ে গেলে আর এটা কখনো যাবে না, কিন্তু বেসরকারি ক্ষেত্রে তো তা না। আর তাদের কিন্তু প্রতিদিনই বা প্রতি মাসে বা বছরে পরীক্ষা দিতে হয় এবং এক ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তবে এটা আমি পাল্টাপাল্টির কথা বলছি না, সবাই ন্যূনতম তার সুযোগটা পাক। কারণ আমাদের সংবিধানে আছে তার ন্যূনতম যে অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাসস্থানের যে অধিকার, এটি সবার জন্য নিশ্চিত হোক। এই বৈষম্য কমলেই কিন্তু এটা সম্ভব। আমাদের বিগত সরকারে আমাদের খুব দেখানো হয়েছে যে আমাদের কত 27,000 বা $2800 হচ্ছে বার্ষিক আয়, গড় আয়। কিন্তু গড় আয় মানে কি? যার 1 কোটি টাকা আয় আর যার 10,000 টাকা আয় বা 5,000 টাকা আয়, এটার গড় করলে কিন্তু এই $2700। এই জায়গাগুলো নিশ্চয়ই আমরা নজর দেব। জনাব আহমেদ আলী চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে সরকারি বেসরকারি চাকরির বেতনের বৈষম্য কিংবা সরকারি চাকরিতে বিভিন্ন গ্রেডের যে বৈষম্য, সেটা নিরসনের জন্য আসলে কি করা যেতে পারে বলে আপনি মনে করেন? সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেন্ট। ধন্যবাদ। আপনার যে বর্তমানে যে 2015 সালের যে পে স্কেল আছে সেটা 20টি গ্রেড দেয়া আছে। তো সেখানে আপনি সর্বনিম্ন থেকে সর্বোচ্চ ধাপের অনেক একটা বড় ফারাক আছে। তা আমি মনে করি যেমন ভারতে 18টা ধাপ আছে, আমাদের দেশেও এই ধাপগুলো আরও কমিয়ে আনা যেতে পারে এবং নিচের দিকে যেই যারা কর্মচারী তাদের তো পদোন্নতির সুযোগ কম, তো সেই ক্ষেত্রে তাদেরকে 5 বছর পর পর পদোন্নতি যাদের হবে না তাদেরকে একটা পরবর্তী একটা ধাপে, পদোন্নতির ধাপে তাদেরকে উন্নীত করা যেতে পারে। এভাবে তাকে কিছু আর্থিক সুবিধা দেওয়া যেতে পারে। আরেকটি বিষয় হলো যে আমাদের যে সরকারি উপরের দিকে যারা কর্মকর্তা আছে তাদের বেতনের বাইরেও অনেকগুলো সুযোগ সুবিধা দেওয়া হয়। গাড়ির সুবিধা, তারপরে সচিবের বাবুর্চির জন্য 32,000 টাকা। এগুলো একটা স্বাধীন বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থায় এটা সঙ্গতিপূর্ণ না। আপনার একজন কর্মকর্তার বাবুর্চির বেতন হলো 32,000 টাকা, তার সিকিউরিটি থাকে, সিকিউরিটির জন্য বাড়তি টাকা। আর একজন ছোট কর্মচারী পাইতেছে 12,500 টাকা। তো এইটা তো অনেক বৈষম্য, যেটা সৌরভ ভাই বলল। এই বৈষম্যের বিরুদ্ধেই তো 5ই আগস্ট এত বড় মানে আত্মত্যাগের বিনিময়ে একটা বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করতেছে। তো এইগুলো আপনার স্বাধীন রাষ্ট্র ব্যবস্থায়, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়, বৈষম্যহীন সমাজে এই ধরনের এত বড় ফারাক থাকা দরকার নাই। এবং আপনার ওই যে সচিব বলেন উপরের দিকের যে বাবুর্চির জন্য 32,000 টাকা, এটা তো তার ব্যক্তিগত রান্নাবান্নার জন্য সরকার এটা কি বেতন ভাতা দিয়ে দিবে একজন বাবুর্চিকে? এইটা কি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি বলি একজন 11তম গ্রেডের কর্মচারী হয়ে প্রাথমিক শিক্ষকের দৈনিক বেতন ভাতা 600 টাকা, মানে 18,000 টাকার মতো মাসে হয়তো পড়ে। তো এই জায়গাগুলো কি আমরা এতদিন স্কিপ করে গিয়েছি? একজন রিক্সা চালকও বা দিনমজুরও কিন্তু এখন মাসে দৈনিক 700-800 টাকা পায়, সেখানে একজন প্রাথমিক শিক্ষক যদি 600 টাকা পান, তিনি আসলে কিভাবে নিজের সেবাটুকু নিশ্চিত করবেন? সেই শিক্ষকের কাছ থেকে মমতা জাহান আপনার কাছে শুনেই আসলে শেষ করব আজকে। জি, আমার ভাই ইতিমধ্যে বললেন যে এই যেই কাঠামোটা একটু সংক্ষিপ্ত করা আর একটু কমিয়ে আনা, প্লাস এই যে প্রমোশনের যে কথাটা, প্রমোশন হওয়া মানেই কিন্তু একজন শিক্ষক দীর্ঘদিন, যেমন আমরা 28 বছর ধরে আমি একই পদে আছি, আমাকে যেটা সিনিয়র শিক্ষক করা হয়েছে কিন্তু ওটাতে কোনো আর্থিক বেনিফিট নাই, এটা জাস্ট একটা নাম খোয়াস্তে। কিন্তু সুতরাং আমার যদি টাইম টু টাইম প্রমোশনটা হতো, আমার পদায়নটা ঠিক মতো হতো, তাহলে হয়তো আমার সেই আর্থিক বেনিফিট আমি পেতাম। তাহলে আমি তো অন্যদিকে আমার তাকাতে হচ্ছে না। একইভাবে অন্যান্য শিক্ষকদের ক্ষেত্রেও যেই আর্থিক তার
রেমুনারেশন যেটা তার যে প্রাপ্য সেটা যদি তাকে সঠিক দেয়া হয়, মানে তার প্রমোশনটা, তার তো কর্মদক্ষতা সে দেখাচ্ছেই, সেই অনুযায়ী তাকে মূল্যায়ন করা হোক, তাহলেও সে কিন্তু সন্তুষ্ট থাকবে যে তার সঠিক কাজের যে বিনিময় সেটা সে পেয়েছে। তারপরে হচ্ছে এই দীর্ঘদিন ধরে একই পদে চাকরি করতে করতে আমাদের কিন্তু একটা অনিশ্চয়তা বা একটা ডিপ্রেশনে অনেক টিচার ভোগেন, যারা ভালো করছেন তো করছেনই, যারা করছেন না তারা কিন্তু এই শিক্ষকতা পেশার প্রতি অনীহা এসে যায়। বাচ্চাদেরকে ডিল করা কিন্তু সবার পক্ষে এত সহজ নয়। সুতরাং এই ক্ষেত্রে আমরা যদি তাদেরকে, টিচারদেরকে আমরা সন্তুষ্ট করতে চাই, তাদের বেতনের ব্যাপারটা, তাদের প্রমোশনের ব্যাপারটা, তাদেরকে সঠিক মূল্যায়ন করা, এটুকু আমরা আশা করি আর কি। সঠিক জায়গায় সঠিক মূল্যায়ন আসুক, বৈষম্য দূর হোক, সেটি আমাদের চাওয়া। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন এতক্ষণ। ক্ষুধা ও জীবনের স্বাভাবিক প্রয়োজনের ক্ষেত্রে একজন সচিবের সাথে একজন সহায়ক কর্মচারীর কোনো পার্থক্য নেই। ভবিষ্যতে বেতন ভাতা নির্ধারণের ক্ষেত্রে এই ব্যাপারটিকে বিবেচনায় যাতে রাখেন আমাদের নীতি নির্ধারকরা, সেই প্রত্যাশাটাই রাখছি। উচ্চ পর্যায়ের কর্মকর্তারা নিম্ন পদস্থদের যে জৌলুসময় জীবন যাপন করবেন সেটা তারা করতেই পারেন, তবে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে এমন বেতন ও আনুতোষিক নির্ধারণ করা উচিত যা দিয়ে একজন নিম্নপদস্থ কর্মচারীও নিজের জন্য, পরিবারের জন্য জীবনের অপরিহার্য উপাদানটুকু যা আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার জন্য ন্যূনতম যে চাহিদা সেটি পূরণ করতে পারেন। সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের বেতন বৈষম্য দূর হোক, স্বস্তিকর জীবন নিশ্চিত হোক আমাদের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, আবার কথা হবে।